হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব নিউটনের প্রথম গতিসূত্র সম্পর্কে। তো আমরা দেখেছি যে যদি কোনো একটা বস্তুকে আমরা কোনো এক জায়গায় স্থির অবস্থায় রেখে দেই, তাহলে সেই বস্তুটি অনন্তকাল পর্যন্ত স্থির থাকবে যদি সেই বস্তুটির উপর আমরা বল প্রয়োগ না করি। যেমন মনে করো যে কোনো একটা শিলাখণ্ড অর্থাৎ একটা পাথরের টুকরা যদি আমরা কোনো একটা জায়গায় স্থির অবস্থায় রেখে দিই, তাহলে সেই পাথরের খণ্ডটিকে যতক্ষণ পর্যন্ত আমরা তার উপর বল প্রয়োগ না করব, ততক্ষণ পর্যন্ত সেই পাথরের টুকরাটি একই জায়গায় স্থির অবস্থায় থাকবে। তার মানে সব সময় স্থির বস্তুগুলো স্থির অবস্থায় থাকতে চায়। যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তাহলে সেই বস্তুটি স্থির অবস্থায় থাকবে। আবার যদি কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় থাকে, তাহলে সেই গতিশীল বস্তুটি অনন্তকাল ধরে গতিশীল অবস্থায় থাকবে যদি তার উপর কোনো বল প্রয়োগ করা না হয়। যেমন আমরা আগের ভিডিওতে দেখেছি, যদি একটা মার্বেল কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছাড়া হয়, তখন সেই মার্বেলটি যখন কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নততল বেয়ে নিচের দিকে নেমে আসবে এবং ডান দিকের নততল যদি আনুভূমিক হয়, তাহলে সেই আনুভূমিক নততলের উপর দিয়ে সে তার একই উচ্চতা লাভ করার জন্য অনন্তকাল পর্যন্ত গতি করতে থাকবে। কিন্তু বাস্তবে আমরা কোনো গতিশীল বস্তু, একটা মার্বেল যদি একটা ফ্লোরের উপর আমরা ছেড়ে দিই, তাহলে সেই মার্বেলটি দেখা যাবে যে কিছু দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। তো এখানে সেই মার্বেলটি থেমে যাওয়ার কারণ হচ্ছে, মার্বেল যে পৃষ্ঠের উপর দিয়ে গতি করছে, সেই পৃষ্ঠটি মার্বেলের উপর একটা বল প্রয়োগ করছে তার গতির বিপরীত দিকে, যেটাকে আমরা ঘর্ষণ বল জানি। অর্থাৎ মার্বেলের উপর এখানে ঘর্ষণ বল ক্রিয়া করছে। কিন্তু যদি আমরা সেই পৃষ্ঠের ঘর্ষণের পরিমাণ যদি আমরা কমিয়ে দেই, তাহলে দেখা যাবে আগের তুলনায় মার্বেলটি একটু বেশি দূরত্ব অতিক্রম করেছে। সাপোজ আমরা ফ্লোরের উপর, একটা শুকনা ফ্লোরের উপর দিয়ে যদি আমরা একটা মার্বেল ছেড়ে দিই, তাহলে সেই মার্বেলটি যতটুকু দূরত্ব অতিক্রম করবে, যদি আমরা ফ্লোরের উপর কিছু তেল বা কোনো পিচ্ছিল কারক দ্রব্য দিয়ে যদি আমরা ঘর্ষণের পরিমাণ কমিয়ে দেই, তাহলে সেই মার্বেলটি দেখা যাবে বেশি দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ যদি ঘর্ষণের পরিমাণ যদি শূন্য হতো, তাহলে মার্বেলটি অনন্তকাল পর্যন্ত গতি করতেই থাকতো। যেদিকে গতিশীল ছিল সেই দিকে সে গতিশীল করতেই থাকতো, গতিশীল থাকতো। তো গতিশীল বস্তুও যতক্ষণ পর্যন্ত তার উপর কোনো বল প্রয়োগ করা না হয়, ততক্ষণ পর্যন্ত সে গতিশীল অবস্থায় থাকে। তার মানে কোনো স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল অবস্থায় থাকবে যদি তার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়। তো নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে, কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল না হলে, কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল না হলে স্থির বস্তু স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল অবস্থায় থাকবে। সুতরাং এখান থেকে কোয়েশ্চন হচ্ছে যে নিউটনের প্রথম গতিসূত্রটি লিখো। কোয়েশ্চন নাম্বার 1, নিউটনের প্রথম গতিসূত্রটি লিখো। কোয়েশ্চন নাম্বার 1 হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রটি লিখো। নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে, কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল না হলে স্থির বস্তু স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল অবস্থায় থাকবে। এখন এই যে কোনো স্থির বস্তু স্থির অবস্থায় থাকার যে প্রবণতা এবং গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল অবস্থায় থাকার যে প্রবণতা, সেই প্রবণতাকে বলা হয় জড়তা। স্থির বস্তু স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল অবস্থায় থাকার যে প্রবণতা, সেই প্রবণতাকে বলা হয় জড়তা। অর্থাৎ সব সময় প্রতিটি বস্তু তার যে অবস্থা, সে স্থির অবস্থায় হোক আর গতিশীল অবস্থায় হোক, তার গতির অবস্থা পরিবর্তনে বাধা দেয়। মানে সবসময় সে তার নিজের অবস্থায় থাকতে চায়, গতিশীল হলে গতিশীল অবস্থায় এবং স্থির থাকলে স্থির অবস্থায় থাকতে চায়। তো স্থির বস্তু স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে বলা হয় জড়তা। তাহলে আমরা 2 নম্বর কোয়েশ্চন বলতে পারি যে জড়তা কাহাকে বলে। কোয়েশ্চন নাম্বার 2 হচ্ছে, জড়তা কাহাকে বলে।
জড়তা কাহাকে বলে সেটার আনসার আমরা লিখতে পারবো স্থির বস্তু স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে জড়তা বলা হয়। এখন এই যে নিউটনের প্রথম গতিসূত্র বলা হয়েছে স্থির বস্তু স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে যদি কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল না হয়। তার মানে নিউটনের প্রথম গতিসূত্রটি জড়তার ব্যাখ্যা করতে পারছে, সুতরাং নিউটনের প্রথম গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়। তো নিউটনের প্রথম গতিসূত্রকে জড়তার সূত্র কেন বলা হয়? কারণ নিউটনের প্রথম গতিসূত্র জড়তার ব্যাখ্যা করতে পারে, সেজন্য নিউটনের প্রথম গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়। তাহলে কোয়েশ্চন নাম্বার 3 আমরা বলতে পারি যে নিউটনের প্রথম গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয় কেন? কোয়েশ্চন নাম্বার 3, নিউটনের প্রথম গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয় কেন? নিউটনের প্রথম গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয় কেন? সেটার আনসার আমরা লিখব যে নিউটনের প্রথম গতিসূত্র জড়তার ব্যাখ্যা করতে পারে, সেজন্য নিউটনের প্রথম গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়। এখন যেহেতু জড়তা হচ্ছে স্থির বস্তু স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকার প্রবণতা, সুতরাং জড়তাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা হচ্ছে স্থির বস্তু স্থির অবস্থায় থাকার প্রবণতা এবং গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল অবস্থায় থাকার প্রবণতা। তাহলে আমরা নেক্সট বলতে পারি যে জড়তা কয় প্রকার এবং কি কি। নেক্সট হচ্ছে জড়তা কয় প্রকার এবং কি কি। তো জড়তা হচ্ছে দুই প্রকার, স্থিতি জড়তা এবং গতি জড়তা। তাহলে স্থিতি জড়তা কি? স্থির বস্তু স্থির অবস্থায় থাকার প্রবণতাকে স্থিতি জড়তা বলা হয় এবং গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে গতি জড়তা বলা হয়। তাহলে নেক্সট কোয়েশ্চন হচ্ছে স্থিতি জড়তা কাহাকে বলে? কোয়েশ্চন নাম্বার 5 আমরা লিখতে পারি স্থিতি জড়তা কাহাকে বলে? এবং কোয়েশ্চন নাম্বার 6 আমরা লিখতে পারি গতি জড়তা কাহাকে বলে? গতি জড়তা কাহাকে বলে? এখন এই যে নিউটনের প্রথম গতিসূত্র, এই নিউটনের প্রথম গতিসূত্রের প্রভাব বা নিউটনের প্রথম গতিসূত্রের উপর ভিত্তি করে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতার ব্যাখ্যা আমরা দিতে পারি। যেমন মনে করো আমরা যখন কোনো গাড়িতে ভ্রমণ করি, তখন যখন গাড়িটা স্থির অবস্থায় থাকে তখন আমরা গাড়িতে উঠে যখন সিটে বসি, বসার পর গাড়িটা যখন চলতে আরম্ভ করে, তখন গাড়িটা চলতে আরম্ভ করার সাথে সাথে গাড়ির মধ্যে যারা প্যাসেঞ্জার বা যাত্রী যারা বসে আছে তাদের দেহ পিছন দিকে হেলে পড়ে। এখন এই যাত্রীর দেহ পিছন দিকে হেলে পড়ে কেন? প্রশ্ন হচ্ছে যে থেমে থাকা গাড়ি হঠাৎ যদি চলতে আরম্ভ করে তাহলে যাত্রীর দেহ পিছন দিকে হেলে পড়ে কেন? সেটার কারণ হচ্ছে স্থিতি জড়তা। কারণ যখন গাড়িটা স্থির অবস্থায় ছিল, থামানো অবস্থায় ছিল, যাত্রীরা যখন উঠে সিটে বসে ছিল তখন যাত্রীদের দেহ স্থির অবস্থায় ছিল। গাড়ি যতক্ষণ পর্যন্ত স্থির অবস্থায় ছিল তখন যাত্রীদের দেহ স্থির অবস্থায় ছিল। এখন গাড়িটা যখন হঠাৎ চলতে আরম্ভ করেছে তখন গাড়িটা গতিশীল হয়েছে, কিন্তু যাত্রীদের দেহ স্থির অবস্থায় থাকতে চাইছে এবং যাত্রীদের যে অংশটা গাড়ির মেঝে বা গাড়ির সিটের সঙ্গে লাগানো ছিল সেই অংশটা গাড়িটি গতিশীল হওয়ার সাথে সাথে সেই অংশটাও গতিশীল হয়েছে, কিন্তু দেহের উপরের অংশ স্থির অবস্থায় থাকতে চাইছে, সেজন্য যাত্রীদের দেহ পিছন দিকে হেলে পড়ে। তো নেক্সট কোয়েশ্চন হচ্ছে থামানো গাড়ি হঠাৎ চলতে আরম্ভ করলে
যাত্রীদের দেহ পিছন দিকে হেলে পড়ে কেন? থামানো গাড়ি হঠাৎ চলতে আরম্ভ করলে যাত্রীদের দেহ পিছন দিকে হেলে পড়ে কেন? কোয়েশ্চন নম্বর 7, থামানো গাড়ি হঠাৎ চলতে আরম্ভ করলে যাত্রীর দেহ পিছন দিকে হেলে পড়ে কেন বা হেলে যায় কেন? একইভাবে যখন গাড়িটা গতিশীল থাকে, চলন্ত গাড়িতে যদি হঠাৎ ব্রেক প্রয়োগ করা হয়, তখন আবার যাত্রীদের দেহ সামনের দিকে ঝুঁকে পড়ে। তার কারণ হচ্ছে চলন্ত গাড়িতে যারা যাত্রী বসে আছে, সেই যাত্রীদের দেহ যেহেতু গাড়িটা চলন্ত অবস্থায় আছে, গাড়িটা গতিশীল অবস্থায় আছে, সুতরাং গাড়ির মধ্যে যারা যাত্রী আছে তাদের দেহটাও গতিশীল অবস্থায় আছে। গাড়িটাতে যখন হঠাৎ ব্রেক প্রয়োগ করা হয় তখন গাড়িটা স্থির হয় এবং সঙ্গে সঙ্গে যাত্রীদের যে অংশটা গাড়ির মেঝে অথবা সিটের সঙ্গে লাগানো আছে সেই অংশটাও স্থির হয়ে যায়, কিন্তু দেহের উপরের অংশ আগের মতো গতিশীল থাকতে চায়, একই বেগে একই দিকে গতিশীল থাকতে চায়। সেজন্য যাত্রীর দেহ সামনের দিকে ঝুঁকে পড়ে গতি জড়তার জন্য। তো সুতরাং নেক্সট কোয়েশ্চন হচ্ছে যে চলন্ত গাড়িতে হঠাৎ ব্রেক প্রয়োগ করলে যাত্রীদের দেহ সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? নেক্সট কোয়েশ্চন হচ্ছে চলন্ত গাড়িতে হঠাৎ ব্রেক প্রয়োগ করলে যাত্রীর দেহ সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? আবার একটা চলন্ত গাড়ি যখন হঠাৎ করে মোড় নেয়, টার্নিং নেয়, যখন টার্ন নেওয়ার সময় যে দিকে গাড়িটা টার্ন নেয় ঠিক তার বিপরীত দিকে যাত্রীদের দেহ হেলে পড়ে। সাপোজ একটা গাড়ি গতিশীল অবস্থায় আছে এবং সেই গাড়িটা ডান দিকে মোড় নিয়েছে। যখন এই গাড়িটা ডান দিকে মোড় নেবে ঠিক তখনই যাত্রীদের দেহ বাম দিকে হেলে পড়বে, কারণ গাড়িটা যখন সামনের দিকে গতিশীল ছিল তখন যাত্রীদের দেহ সামনের দিকে গতিশীল অবস্থায় ছিল। এখন গাড়িটা যেহেতু ডান দিকে মোড় নিয়েছে, যাত্রীর দেহ কিন্তু একই বেগে একই দিকে যেহেতু গতিশীল অবস্থায় থাকতে চায়, সুতরাং যাত্রীদের দেহ সামনের দিকে গতিশীল থাকতে চাইবে এবং এর ফলে গাড়িটা মোড় নেওয়ার সাথে সাথে যাত্রীর দেহটা বাম দিকে, ডান দিকে গাড়ি যদি মোড় নেয় তাহলে বাম দিকে হেলে পড়বে। ঠিক একইভাবে যদি একটা গাড়ি হঠাৎ করে বাম দিকে যদি মোড় নেয় তাহলে যাত্রীর দেহ যেহেতু সামনের দিকে একই বেগে একই দিকে গতিশীল অবস্থায় থাকতে চাইবে, সুতরাং যাত্রীর দেহ বিপরীত দিকে অর্থাৎ রাস্তার ডান দিকে, মানে যেদিকে গাড়িটা মোড় নিয়েছে বাম দিকে, কিন্তু যাত্রীদের দেহ হেলে পড়বে ডান দিকে। একইভাবে আমরা আরও বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করতে পারি এই নিউটনের প্রথম গতিসূত্রের মাধ্যমে। যেমন যখন কোনো গাছের ডালে খুব জোরে ঝাঁকানো হয় তখন গাছ থেকে কিছু সংখ্যক পাতা ঝরে পড়তে পারে। সেটাও একই কারণ, গাছের ডালকে যখন জোরে ঝাঁকানো হয়, প্রথম অবস্থায় গাছের ডালটি স্থির অবস্থায় ছিল এবং গাছের ডালের সঙ্গে যে পাতাগুলো লাগানো ছিল সেই পাতাগুলোও স্থির অবস্থায় ছিল, কিন্তু যখনই গাছের ডালে জোরে ঝাঁকানো হবে ঠিক তখনই গাছের ডালটি গতিশীল হবে এবং গাছের ডাল গতিশীল হওয়ার সাথে সাথে গাছের ডালের সঙ্গে পাতার যে অংশটি লাগানো ছিল সেই অংশটাও গতিশীল হবে, কিন্তু পাতা স্থিতি জড়তার জন্য, অর্থাৎ সে আগে স্থির ছিল, সে স্থির অবস্থায় থাকতে চাইবে এবং সেই জন্য সেই স্থিতি জড়তার জন্য
গাছের পাতাটা যেহেতু স্থির অবস্থায় থাকতে চাইবে, তখন গাছের ডালের সঙ্গে লাগানো অংশ যেহেতু গতিশীল হয়েছে এবং গাছের পাতা যেহেতু স্থির অবস্থায় থাকতে চাইবে, সুতরাং এখানে যে চাপ সৃষ্টি হবে, যে বল প্রয়োগ হবে, সেই বলের জন্য গাছের পাতাটা ডাল থেকে ঝরে পড়বে। তো আমরা আরেকটা কোয়েশন লিখতে পারি এখান থেকে, যে গাছের কোনো ডালে গাছের ডালে ঝাঁকালে গাছ থেকে কিছু সংখ্যক পাতা ঝরে পড়ে কেন? একইভাবে যদি আমরা ক্যারামের গুটিগুলোকে একটা গুটির উপর আর একটা গুটি এইভাবে করে যদি স্তম্ভাকারে সাজিয়ে নেই এবং স্ট্রাইকার দিয়ে যদি খুব জোরে হঠাৎ একেবারে নিচের গুটিতে যদি আমরা আঘাত করি, তাহলে দেখা যাবে কেবলমাত্র নিচের গুটিটি সরে যাবে। যেহেতু নিচের গুটিটা সরে যাবে, তার উপর যে গুটিগুলো ছিল সেই গুটিগুলোও নিচের গুটির সাথে সেই সম্পূর্ণ স্তম্ভটি গতিশীল হওয়ার কথা ছিল, সম্পূর্ণ স্তম্ভটি সামনের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে না, শুধুমাত্র নিচের গুটিটি গতিশীল হয়েছে, নিচের গুটিটি স্থানান্তর হয়েছে। সেটাও নিউটনের প্রথম গতিসূত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এখানে যখন গুটিগুলোকে স্তম্ভাকারে সাজানো হয়েছে এবং স্ট্রাইকার দিয়ে যখন কেবলমাত্র নিচের গুটিতে আঘাত করা হয়েছে, তখন স্তম্ভটি স্থির অবস্থায় ছিল, উপরের গুটিগুলি বা সবগুলো গুটি স্থির অবস্থায় ছিল। স্ট্রাইকার দিয়ে যখন নিচের গুটিতে আঘাত করা হয়েছে, তখন নিচের গুটিটি গতিশীল হয়েছে, কিন্তু উপরের গুটিগুলো তারা তাদের নিজ অবস্থার পরিবর্তনে বাধা দিতে চাইবে, অর্থাৎ তারা স্থির অবস্থায় ছিল, তারা স্থির অবস্থায় থাকতে চাইবে এবং সেজন্য সেই উপরের গুটিগুলি নিচে পড়ে যাবে, সেগুলো সামনের দিকে গতি করবে না, কেবলমাত্র নিচের গুটিটি গতিশীল হবে। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চন লিখতে পারি যে ক্যারামের গুটিগুলোকে স্তম্ভাকারে সাজিয়ে নিলে এবং স্ট্রাইকার দিয়ে নিচের গুটিতে হঠাৎ জোরে আঘাত করলে কেবলমাত্র নিচের গুটিটি সরে যায় কেন? আমি এখানে লিখে নিচ্ছি কোয়েশ্চন নাম্বার 10, ক্যারামের গুটিগুলি স্তম্ভাকারে সাজিয়ে স্ট্রাইকার দিয়ে আঘাত করলে কেবলমাত্র নিচের গুটিটি গতিশীল হয় কেন? ঠিক আছে, তো নিউটনের প্রথম গতিসূত্র এই ভিডিওতে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমরা একটা একটা করে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা আরম্ভ করব। থ্যাংক ইউ।